হসপিটালের বেডে শুয়ে আছে দিহান, মাথায় আর হাতে ব্যান্ডেজ। তার বেডের পাশে চেয়ারে বসে আছে শাওন, আর নীল বসে আছে বেডে। কাল সকাল থেকে আজ সকাল পর্যন্ত তারা হাসপাতালে আছে, কিন্তু সেটা শান্তি নীরের কেউ জানে না। এমনিতেই তারা কষ্টে আছে, এর মধ্যে যদি শোনে দিহান অ্যাক্সিডেন্ট করেছে, তাহলে সবার অবস্থা আরও খারাপ হয়ে যাবে। তাই আর জানায়নি বাড়িতে। একবার ফোন এসেছে বাসা থেকে, নীল বলেছে তারা শাওনদের বাসায় আছে। পিটপিট করে চোখ খুলল দিহান। চোখ খুলতেই নীল আর শাওন হন্তদন্ত হয়ে তার কেমন লাগছে, কষ্ট লাগছে কিনা জিজ্ঞেস করতে লাগল। দিহান নীল ও শাওনের কোনো জবাব দিল না। তার ঠোঁট মুখ শুষ্ক, শূন্য দৃষ্টিতে তাকিয়ে ক্ষীণস্বরে বলে উঠল, অরিন। নীল আর শাওন একজন আরেকজনের দিকে তাকাল। আজ সকালে নিউজে দেখিয়েছে অরিন নাকি জেল থেকে পালিয়েছে। নীল দিহানকে বলল, এখন কেমন লাগছে রে? দিহান উঠতে চেষ্টা করল। শাওন আর নীল ধরে বসাল, কিন্তু দিহান বসেও থাকতে চাইছে না, সে বেড থেকে নামতে চাইল। নীল বলল, আরে নামছিস কেন? ওয়াশরুমে যাবি? দিহান কোনো জবাব দিল না। ফ্লোরে পা রাখতেই তার মাথায় একঝাঁক ব্যথা এসে ঝেঁকে ধরল। দিহান চোখ খিচে দুহাতে মাথা চেপে ধরে। নিজেকে কিছুটা শক্ত করে হাঁটা ধরে সে। তারপর বেরিয়ে আসে রুম থেকে। নীল শাওন পিছু পিছু দৌড়ে আসে। শাওন বলে, আরে কই যাচ্ছিস? তোর রেস্টের প্রয়োজন। ডাক্তার এসে দিহানকে থামতে বলে সে থামে না। হসপিটাল থেকে বেরিয়ে এসে দেখে নীলের বাইক পার্ক করা। দিহান হাত পেতে ইশারা করল চাবি দিতে। নীল কিছু বলতে যাবে, দিহান হাত বাড়িয়ে থামিয়ে দেয়। তারপর আবার ইশারা দেয় চাবি দিতে। মুখে কিছুই বলছে না। নীল চাবি বের করে দিহানের হাতে দিল। দিহান বাইক নিয়ে চলে গেল। শাওন আর নীল একটা ট্যাক্সি করে দিহানের পিছু নিল। বাইক চলছে দিহানের দেওয়া গতিতে, কিন্তু তার চোখের জল ঝরছে তার নিজের ইচ্ছের বিরুদ্ধে। এত বড় ভুল সে কি করে করতে পারল? তার ভালোবাসাকে সে এভাবে নিজের হাতে কষ্ট দিল? তার সন্তান যার গর্ভে, তাকে সে জেলে দিয়ে আসল, কোনো যাচাই বাছাই ছাড়াই। বাবা হওয়ার খবর শোনাটা যে কতটা খুশির তা হয়তো ভাষায় প্রকাশ করার সাধ্য কারো নেই। আর সে কিনা সেই সুখটাই নিজের হাতে দুঃখের সাগরের ছুঁড়ে মারল। দিহানের ইচ্ছে করছে নিজের কলিজায় নিজে ছুরি চালাতে, শেষ করে দিতে নিজেকে। কে সে এতটা পাষাণ? কাল সকালে যখন শুনল সে বাবা হবে, তখন মনে হয়েছিল পৃথিবীর সব সুখ তার হাতের মুঠোয় নিয়ে বসে আছে। তারপর আবার যখন শুনল অরিন খুন করেনি, তখন সে পাগলের মতো ছুটে যাচ্ছিল অরিনের কাছে। তারপর মাঝ রাস্তায় এসে কি হলো কিছু মনে নেই তার। কাল যা ঘটেছে। ড্রেসিং টেবিলের উপর থেকে ভাতের প্লেট ছুঁড়ে ফেলে রুমের অনেক জিনিস ভাঙচুর করে দিহান। তারপর কান্না করতে করতে বলতে লাগে, এমনটা কেন করলে অরিন? কি করিনি তোমার জন্য? নিজের সব ছেড়ে দিয়েছিলাম, তবুও কেন ঠকালে আমায়? কেন বেইমানি করলে? তোমাকে বিশ্বাস করেই তো আমি জানতেও চাইনি কেন বিয়ে করেছিলে আমায়। তারপরও কেন আমার বিশ্বাস নিয়ে খেললে? কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে খাটে এলোমেলো হয়ে শুয়ে পড়ে দিহান। মিনমিন করে আওড়াতে লাগে, কেন ঠকালে আমায় অরিন? খুব ভালোবাসি তোমায়, কেন বুঝলে না সেটা? এগুলা বলতে বলতে ঘুমিয়ে পড়ে দিহান। ফোনের তীক্ষ্ণ রিংটোনের সকালে তার ঘুম ভাঙ্গে। ফোন হাতে নিয়ে দেখল ফারহান কল দিয়েছে। ডক্টর ফারহান তাদের আত্মীয়, তাই কোনো কারণ ছাড়াই মাঝে মাঝে কল দেয়। বর্তমানে সে সিঙ্গাপুর আছে। টাইমটা দেখে নিল দিহান, সকাল 9টা বাজে।
প্রথমে ফোন ধরতে চায়নি, পরে কি মনে করে যেন রিসিভ করে ফেলল। ফোন ধরতে ওপাশ থেকে উত্তেজিত গলায় বলল, কংগ্রাচুলেশনস দিহান। ফারহানের কথাটা দিহানের কাছে বিদ্রূপের মতো শোনাল। রাগে কিছু বলতে গিয়েও বলল না। দিহান ফোন কাটতে যাবে তখনই ফারহান বলে উঠল, কি ভাই, আমাদের মিষ্টি খাওয়াবে না? কিসের মিষ্টি? গম্ভীর গলায় বলল দিহান। কিসের মিষ্টি মানে? প্রথমবার বাবা হচ্ছ, বাংলাদেশ থেকে সিঙ্গাপুর পর্যন্ত মিষ্টি খাওয়ানোর কথা, আর তুমি বলছো কিসের মিষ্টি? আরে ভাই, হোয়াটসঅ্যাপে ফটো দিলই আজকাল চলে। ফারহানের কথাটা দিহানের ভেতর খুব গভীরে গিয়ে স্পর্শ করে। লাফ দিয়ে উঠে বসে উদ্বিগ্ন গলায় বলে, কক কক, কি বলছো এসব? বাবা হচ্ছি মানে? কেন রিপোর্ট পাওনি? ডক্টর মুন আমাকে বলল তোমার ওয়াইফ প্রেগন্যান্ট। দিহানের মুখে বিশ্বজয়ের হাসি ফুটে উঠল। অরিন প্রেগন্যান্ট? তার মানে সে বাবা হবে? খুব খুশি খুশি লাগছে তার। মনে হচ্ছে যেন সুখের রাজ্যে রাজত্ব করছে সে। সেই সুখের রাজ্যের সুখের সমুদ্রের সুখের নৌকায় চড়ে সুখের জলের উপর ভাসছে। চারদিকে শুধু সুখ সুখ আর সুখ। খুশিতে চোখ চিকচিক করে উঠল। খুশিতে যেন কথা বলা ভুলে গেছে সে। এত খুশি লাগছে কেন তার? ঠোঁটে হাসি, চোখে জল নিয়ে কাপা বলল, আমি বাবা হব? কেন রিপোর্ট আননি এখনো? না, আজই আনব গিয়ে, আমি রাখছি। দিহান ফোন রেখে দৌড়ে রুম থেকে বের হল। রুম থেকে বেরিয়েই পা থেমে গেল তার, মুহূর্তেই সব হাসি উধাও হয়ে গেল। বলেই গিয়েছিল অরিন কোথায় আছে। মাঝে মাঝে যেমন আকাশে একঝাঁক পাখির বসে, আবার মুহূর্তেই তা উড়তে উড়তে চলে যায়। ঠিক তেমনি যেন তার মনের এই সুখ। এই এলো আবার এই উড়ে চলে গেল। শুকনো কয়েক ঢোক গিলে কান্না আটকাতে চাইল সে, কিন্তু পারল না। সুখের জলের সাথে দুঃখের জলের মিশ্রণ হয়ে গেল। পা পিছিয়ে আবার রুমে চলে আসে দিহান। রুমে ঢুকেই জোরে একটা চিৎকার দিল, যা পৌঁছালো বাড়ির সবার কান পর্যন্ত। তারপর চিৎকার করে বলতে লাগল, আমি নিজেকে শেষ করে দিব অরিন, তোমাকেও শেষ করে দিব। বলেই কাঁদতে লাগে দিহান। একটু পরে দিহানের ফোনে আবার কল আসে। ইন্সপেক্টর আহসান কল দিয়েছেন। দিহান চোখের পানিটা মুছে ফোন ধরে। হ্যালো। হ্যাঁ দিহান, তোমার বাবাকে ফোন দিল, ধরেননি। একটা ব্যাপার তো ঝাপসা হয়ে গেল। কি ব্যাপার স্যার? খুনটা তোমার ওয়াইফ করেনি, অন্য কেউ করেছে। কথাটা শুনে দিহান শকট খায়। অরিন খুন করেনি মানে? কিছুক্ষণ সে বাকরুদ্ধ হয়ে বসে থাকে। ফোনের ওপাশ থেকে হ্যালো হ্যালো শুনে দিহানের ধ্যান ভাঙ্গে। তারপর কাটা গলায় বলে, কি বলছেন স্যার? তাহলে কে খুন করেছে? তা জানি না স্যার, আমাকে একটু খুলে বলুন প্লিজ। দিহান আসামির হাতে যে পিস্তল পাওয়া গেছে, ওই পিস্তলের গুলির সাথে ডেড বডিতে পাওয়া গুলির কোনো মিল নেই। কেবল তাই নয়, এই গুলি পিস্তল থেকে নয়, রিভলভার থেকে করা হয়েছে। সরি, সেদিন আমি জামিল খানের হাতে রিভলভার না লিখে পিস্তল লিখে ফেলছি। ইন্সপেক্টর আহসান রাজের কথা শুনে বর্ষর একটা ধাক্কা খায় দিহান। অরিনের হাতের পিস্তলে দুটো গুলি ছিল না, যা দিহানের সন্দেহ আরও গাঢ় করে দিয়েছিল। দিহান হন্তদন্ত হয়ে বলে, এসব কি বলছেন স্যার? আপনি সিওর তো? অবশ্যই দিহান, আমি সিওর না হয়ে তোমায় ফোন করিনি। আমার প্রথমেই মনে হয়েছিল এটা পিস্তলের গুলি নয়। পিস্তল থেকে রিভলভার অনেকগুণ শক্তিশালী, শরীরে ড্যামেজ ক্ষতের পরিমাণ বেশি,
রিভলভারে পিস্তল থেকে গুলি করার সময় রিকয়েল, ধাক্কা পরিমাণ বেশি। পৃথিবীতে স্মিথ এন্ড ওয়েসনের তৈরি 500 ম্যাগনাম সিরিজ ব্যাপক জনপ্রিয়, যা ব্যবহার হয়েছে মৃত ইসির বেলায়। পিস্তল থেকে রিভলভারের গুলিতে বারুদের পরিমাণ বেশি থাকতে পারে এবং থাকে, তাই বলে পিস্তলেও কম থাকে তা কিন্তু নয়। তবে এখন তো রিপোর্ট সব পরিষ্কার করে দিচ্ছে, খুনটা পিস্তল দিয়ে নয়, রিভলভার দিয়ে হয়েছে, যা আসামির হাতে আমরা পাইনি। দিহানের মাথা চক্কর দিয়ে ওঠে। এসব কি শুনছে সে? তাহলে কি অরিন সত্যি খুন করেনি ইসিকে? বুকের ব্যথাটা তীব্র হয়ে গেল দিহানের। শুকনো ঢোক গিলে কান্না আটকানোর বৃথা চেষ্টা করল। ফোনের ওপাশ থেকে ইন্সপেক্টর আবার বলে উঠলেন, আজ তোমার আব্বু আর চাচ্চুদের নিয়ে একবার আসবে। রাখছি এখন। টুট টুট করে ফোন কেটে গেল। দিহানের মাথা ভনভন করছে। শূন্য মস্তিষ্কে কিছুই আসছে না তার। অরিনের কান্না ভেজা মুখ চোখে ভেসে উঠছে। কত কাকুতি মিনতি করেছিল অরিন, পায়ে ধরে কেঁদেছিল, আর সে কিনা। কেমন ভালোবাসা তার, যে ভালোবাসায় বিশ্বাস নেই। দিহান আর এক মুহূর্ত বসে থাকল না, উঠে দৌড়ে বের হল ঘর থেকে। এভাবে দিহানকে বের হতে দেখে শাওন আর নীল অবাক হয়, তারাও বের হয় দিহানের পিছে। ততক্ষণে দিহান গাড়ি স্টার্ট দিয়ে দেয়। নীল আর শাওন বাইক নিয়ে দিহানের পিছু নেয়। দিহান একটু আগে চিৎকার করে বলেছিল, শেষ করে দিবে সে নিজেকে, শেষ করে দিবে অরিনকে। নীল আর শাওনের ভয় হচ্ছে, যদি উল্টা পাল্টা কিছু করে ফেলে। কিছুদূর যাওয়ার পরে দিহানের গাড়ি একটা বাসের সাথে ধাক্কা খায়। আল্লাহর রহমতে কারো কোনো ক্ষতি হয়নি, তবে গুরুতর আহত হয়েছে অনেকে। দিহানের মাথা ফেটে যায়। তারপর নীল আর শাওন মিলে দিহানকে নিয়ে হসপিটাল আসে। বর্তমান থানায় এসে দিহান সোজা যায় অরিনকে যেখানে রেখেছিল ওইখানে, কিন্তু ওখানে কেউ নেই। দিহান সবাইকে ডাক দেয়, সবাই দৌড়ে এসে দিহানের সামনে দাঁড়াল। দিহান জিজ্ঞেস করল, অরিন কই? কেউ কথা বলল না, সবাই মাথা নত করে দাঁড়িয়ে থাকল। দিহান চেঁচিয়ে বলে উঠল, কথা কানে যায় না, অরিন কোথায়? দিহানের চিৎকারে সবাই কেঁপে ওঠে। পুলিশ অফিসারের ছেলে যে নিজেও পুলিশ, তাকে ভয় পাবে না তো কাকে পাবে? ভয়ার তো গলায় এক হাবিলদার বলে, স্যার মেয়েটা পালিয়েছে। কথাটা দিহানের বুকে এসে পাথরের পাহাড় হয়ে হয়ে ধাক্কা দিল। তার হাড়গোড় যেন সব ভেঙে যাচ্ছে। কষ্ট আর রাগে তার শরীর কাঁপছে। পায়ের রক্ত মাথায় উঠে গেল তার। রাগে একটা চেয়ার হাতে নিয়ে আছাড় মেরে ফেলে মেঝেতে। তারপর চেঁচিয়ে বলল, তোমরা এতগুলা মানুষ থাকতে এইটুকু একটা মেয়ে পালায় কিভাবে? স্যার আমরা মেয়েটাকে অনেক খুঁজছি স্যার, কিন্তু খুঁজে পাই নাই। জাস্ট সেট আপ ড্যাম ইট। কাকে মেয়ে মেয়ে ডাকছ? শি ইজ মাই ওয়াইফ। জাস্ট কল হার ম্যাডাম। জোরে কথা বলায় দিহানের মাথায় ব্যথা শুরু হয়ে যায়। মনে হচ্ছে কেউ তার মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করছে। দিহান দাঁতে দাঁত চেপে মাথা চেপে ধরে। তারপর মাথা ছেড়ে সবাইকে উদ্দেশ্য করে বলে, খোঁজ লাগাও, পত্রিকায় ছবি ছাপাও, টিভিতে খবর দাও, দেশের প্রতিটি কোনায় কোনায় খুঁজো, 24 ঘন্টার ভেতরে খুঁজে বের করো। যদি খুঁজে না পাও তাহলে তোমাদের সবার চাকরি হারাবে। রাগে ফোঁস ফোঁস করতে করতে দিহান বেরিয়ে গেল থানা থেকে। তারপর খুঁজতে লাগল অরিনকে। সারাদিন খুঁজল, রাত খুঁজল, পেল না অরিনের সন্ধান। তবুও থামল না সে। নিদ্রাহীন উপবাসে কেটে যাচ্ছে সময়, তবুও মিলছে না অরিনের কোনো খোঁজ। কই গেল অরিন?
কোথায় আছে সে? কেমন আছে এখন? ঠিক আছে তো সে? প্রশ্নগুলো খুঁড়ে খুঁড়ে খাচ্ছে দিহানকে। চোখ জোড়া বারবার ভিজে যাচ্ছে। এ কেমন অসহনীয় যন্ত্রণা! এ কেমন বিষাক্ত সময়! কেন শ্বাস নিতে কষ্ট হচ্ছে দিহানের? অপরাধী বলে অরিনের দিকে তো আঙুল সে নিজেই তুলছিল, তাহলে কেন এতটা পড়ছে সে? 6 বছর পর কলকাতার একটা রেস্টুরেন্টে বসে আছে দিহান, নীল ও শাওন। 3 বন্ধু এখন এসএনও গ্রুপ অফ কোম্পানির মালিক। একটা প্রজেক্টের জন্য তারা 3 জনই কলকাতা এসেছে। তাদের সাথে এখানে আরও কয়েকজন বসে আছেন। তবে সবথেকে বিরক্তিকর যিনি আছেন, তিনি মোটাতাজা টাকলা একজন অভদ্রলোক। আপাতত দিহান, নীল, শাওনের কাছে এটাই মনে হচ্ছে। উনার নাম রঞ্জিত চ্যাটার্জি। আরবি গ্রুপ অফ কোম্পানির এমডি তিনি। সেই কখন থেকে কার সাথে যেন কথা বলে যাচ্ছেন। বারবার ঠাট্টা দিয়ে হাসছেন। আর কথা বলার সাউন্ড, মনে হয় মাইক নিয়ে কথা বলছেন। বিরক্ত হয়ে দিহান উঠে গেল একটু অন্য পাশে। থাই গ্লাসের উপর হাত রেখে তাকালো রাস্তার দিকে। একটি মেয়ে আর ছেলে একটা ছোট বাচ্চাকে ধরে হেঁটে যাচ্ছে। মেয়েটা বারবার বাচ্চাটাকে কোলে নিতে চাইছে, কিন্তু বাচ্চাটা হাঁটতে চায়, সে কোলে উঠবে না। কত সুন্দর একটা পরিবার, কত সুখী তারা। সবকিছু ঠিকঠাক থাকলে আজ দিহানেরও এমন একটা পরিবার থাকত। বুক ছিঁড়ে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো দিহানের। সময়ের স্রোতে ভেসে চলে গেল 6টা বছর। আজও নেই অরিনের কোনো খোঁজ। এমন কোনো জায়গা নেই যেখানে খোঁজেনি দিহান অরিনকে। বাংলাদেশের প্রতিটি কোনায় কোনায় খুঁজেছে সে অরিনকে। কিন্তু ফলাফল বরাবরই শূন্য পেয়েছে। অরিন চলে যাওয়ার পর টানা 3 দিন দিহান না খেয়ে না ঘুমিয়ে শুধু অরিনকেই খুঁজছিল, যার কারণে সে অসুস্থ হয়ে যায়। তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। সুস্থ হতে 3-4 দিন সময় লাগে। তার সপ্তাহখানেক পরে লুপা সবাইকে সবকিছু খুলে বলে। সবকিছু শুনে তাদের পরিবারে অনেক বড় ঝগড়াও হয়। ঘরের মানুষ ঘরের সম্মান নষ্ট করেছে শুনলে তো ঝগড়া হবেই। সেই ঝগড়ার রেশ ধরে শান্তিনীরের এক পরিবার 3 পরিবারে পরিণত হয়। দিহান লুপাকে 2-3টা থাপ্পড় মারে, বারবার বলে তোর জন্য আমি অরিনকে হারিয়েছি। লারার প্রতিও তার অনেক রাগ হয়, কিন্তু অন্যের বউ মারার বা তাকে ধমক দেওয়ার মতো শিক্ষা সে পায় না। সেদিন তার বাবা মাকে নিয়ে শান্তিনীর থেকে বেরিয়ে আসে। লুপার বাবাও সেদিন উনার বউ বাচ্চা নিয়ে নিজের ইচ্ছায় বাসা থেকে বেরিয়ে যান। কারণ লুপার বড় চাচ্চু বারবার বলছিলেন তোরা ঘরের দুশমন। ছেলে হারানোর ব্যথা এখনো তিনি ভুলতে পারেননি। তবুও ভাইদের দিকে তাকিয়ে চুপ থাকেন। তারপরও যদি ভাইয়ের কাছে শুধু অবহেলা পান কেমন লাগবে? তারপর 2 দিন পর দিহানের বর্মারাও চলে যান শান্তিনীর ছেড়ে। শান্তিনীরে এখন আর কেউ থাকে না। শখের গড়ে তোলা বাড়িটা এখন মানব শূন্য। পাগলের মতো অরিনকে খুঁজতে খুঁজতে দিহান প্রায় পাগল হয়ে মেন্টাল হসপিটালে ছিল 6 মাস। তারপর সুস্থ হওয়ার পরে সে অন্য রকম হয়ে যায়। আগের দিহানের সাথে এখনের দিহানের কোনো মিল নেই। সবসময় গম্ভীর হয়ে থাকে। কারো সাথে মিশে না, প্রয়োজন ছাড়া কথা বলে না। হাসিগুলো যেন সব উধাও হয়ে গেছে। ভুল করেও তাকে হাসতে দেখা যায় না। প্রতিরাতে তার ঘর থেকে গিটারের সুর ভেসে আসে। কোনো রাতে যে তার ঘুম হয় না, গিটারের সুরই তার সাক্ষী। হানিফ চৌধুরী আর সুমনা চৌধুরী 2 বছর ধরে চেষ্টা করে যাচ্ছেন দিহানকে আবার বিয়ে দিতে, কিন্তু উনারা বারবারই ব্যর্থ হয়েছেন। অরিন যদি সেদিন পালিয়ে না যেত তাহলে হয়তো পরের দিন তার জন্য সবথেকে সুখের দিন হতো। আজ সবকিছুই স্বাভাবিক থাকত।
কিন্তু আফসোস একটা দিন অপেক্ষা করে দেখেনি অরিন। লুপা, নীল, শাওন, দিশা কেউ ভালো নেই আজ। লুপা সবকিছু বলার পরে নীল লুপার সাথে কথা বলা বন্ধ করে দেয়। লুপা এর 2-3 সপ্তাহ পরে নীলের সাথে দেখা করে জানায় সে নাকি নীলকে ভালোবাসে। নীল লুপাকে রিজেক্ট করে দেয়। সে লুপাকে বলে যে নিজের পরিবারের সম্মান নষ্ট করে, সে আমার পরিবারের সম্মান কিভাবে রক্ষা করবে? যার কাছ থেকে তার সবথেকে কাছের বন্ধু ঠকে তার কাছে যে আমি ঠকব না তার কি গ্যারান্টি আছে? সেদিনের পর থেকে নীল লুপার সাথে একেবারেই যোগাযোগ বন্ধ করে দেয়। লুপা নামটা শুনলেও নাকি তার ঘৃণা লাগে। কিন্তু লুপা বারবার নীলের সাথে দেখা করার জন্য বলার জন্য বেহায়ার মতো বারবার নীলের বাসার নিচে দাঁড়িয়ে থাকত। কিন্তু পাষাণ নীল বিরক্ত হয়ে বাসা বদলে দেয়। সমাপ্তি ঘটে লুপার পাগলামির। এখন হয়তো লুপা জানেও না নীল কই আছে। এদিকে দিশার বরের পরিবারের কানে তাদের আলাদা হওয়ার ঘটনা পৌঁছে যায়। তারপর বর নিজেই বিয়ে ভেঙে দেয়। আর হয়নি বিয়ে দিশার। এখনও দিশাকে বিয়ে দিতে পারেনি তারা। বিয়ের কথা শুনলেই দিশা না বলে দেয়। দিহানের হাতের আঙুলে টান পড়তেই ধ্যান ভাঙ্গে তার। চোখের পানিটা মুছে নিচে তাকিয়ে দেখে 4-5 বছরের একটা বাচ্চা মেয়ে হাতে একটা আইসক্রিম নিয়ে দাঁড়িয়ে আছে। বাচ্চাটা অনেক কিউট, গোলাকার মুখ, টানা টানা চোখ, চোখের পাপড়িগুলা ঘন, গাঢ় কালো। কপাল ছড়িয়ে আছে ছোট ছোট চিল্কি চুল। মাথায় আবার 2টা ঝুঁটি বাঁধছে। বাচ্চাটাকে দেখে দিহানের চোখ জুড়িয়ে গেল। কলিজা ঠান্ডা করার মতো সৌন্দর্য নিয়ে জন্মেছে এই বাচ্চাটা। দিহান মেয়েটার মাথায় হাত দিয়ে ভ্রু নেড়ে জিজ্ঞেস করল কি? বাচ্চাটা আইসক্রিম বাড়িয়ে দিল দিহানের দিকে। দিহান মুচকি হাসল, তারপর মাথায় হাত বুলিয়ে বলল তুমি খাও। মেয়েটা কয়েকবার না সম্মতি মাথা নাড়িয়ে আবার বাড়িয়ে দিল। দিহান বলল আমি এসব খাই না, তুমি খাও। বাচ্চাটা পুনরায় দিহানের দিকে বাড়িয়ে দেয়। দিহানের মায়া হয়, ইস বাচ্চাটা মনে হয় কথা বলতে পারে না। এবার না বলতে ইচ্ছে করল না, সে একটু নিচু হয়ে 1 বাইট আইসক্রিম খেল। বাচ্চাটা চোখ বড় বড় করে তাকালো, তারপর ভ্যা করে কেঁদে দিল। দিহান বোকা হয়ে গেল। বাচ্চাটা কাঁদতে কাঁদতে হাতের আইসক্রিম ছুঁড়ে ফেলে দিল। তারপর ফ্লোরে গড়াগড়ি খেয়ে কাঁদতে লাগল। পুরো রেস্টুরেন্টের মানুষ এক হয়ে গেল। সবাই জিজ্ঞেস করছে কি হইছে। বাচ্চাটা কাঁদতে কাঁদতে আঙুল দিয়ে দিহানকে দেখিয়ে বলে আমি হিসু করতে যাব বলে এর হাতে আইসক্রিম দিয়ে যাচ্ছিলাম। এই লোকটা আমার আইসক্রিম খেয়ে ফেলছে। বাচ্চাটার কথা শুনে দিহান হা হয়ে যায়। সবাই দিহানের দিকে অবাক হয়ে থাকাল। দিহানের খোঁচা খোঁচা দাড়িতে আইসক্রিম লেগে আছে। মানে পরিষ্কার, দিহান সত্যিই খেয়েছে। দিহান বলল আরে নানা আমি খাইনি। আসলে আর কিছু বলতে পারল না দিহান। একটা মেয়ে বলল আপনি না বলছেন কেন? আমি নিজের চোখে দেখেছি আপনি খেয়েছেন। আরেকজন বলল আপনার মুখে তো আইসক্রিম লাগানো। দিহান লজ্জায় মরে যাচ্ছে। নীল দাঁতে দাঁত চেপে দিহানকে কিঞ্চিত স্বরে বলল দিহান এটা কি করেছিস তুই? দিহান রাগী লুকে তাকাল। মেয়েটা নিজেই খাওয়ালো আবার বলছে দিহান খেয়ে ফেলছে। এই মেয়েটারে বোবা ভাবছিল সে। মেয়েটার কান্না থামছেই না। ম্যানেজার একটা আইসক্রিম হাতে দিয়ে বলল এই নাও আইসক্রিম, কেদনা। মেয়েটা কাঁদতে কাঁদতে বলল না আমি এইখানের আইসক্রিম খাবো না, আমার ওই আইসক্রিম খাবো। একজন কর্মচারী এসে বাচ্চাটাকে কোলে নিয়ে বলল আসো আমি তোমাকে আগের জায়গা থেকে আইসক্রিম কিনে দিব, কান্না থামাও। বাচ্চাটা হাত পা ছুঁড়ে কাঁদতে কাঁদতে বলল না ওই লোকটাকে দিতে হবে। কর্মচারী দিহানকে বলল এটা আমাদের মালিকের মেয়ে। উল্টা পাল্টা হলে খবর করে ছাড়বে, আপনিও আসেন।
না পারতে দিহানও গেল পিছু পিছু, মেয়েটা কান্না করেই যাচ্ছে। রেস্টুরেন্ট থেকে বের হবে তখন একটি মেয়ে বলল, আরে মেয়েটা এভাবে কাঁদছে কেন? কর্মচারী দিহানকে দেখিয়ে বলল, আসলে এই স্যারের কাছে ও আইসক্রিম রেখে হিসু করতে গেছিল। হিসু করে আসতে আসতে স্যার আইসক্রিম খেয়ে ফেলছে, তাই কাঁদছে। দিহান মনে হয় এবার কেঁদেই দিবে। লজ্জায় মাটির নিচে ঢুকে যেতে ইচ্ছে করছে। কি মশলা মিশ্রিত কথা বলছে লোকটা, না জানি আর কাকে কি বলে। একটা আইসক্রিম ওয়ালার কাছে এসে থামল লোক। দিহান আল্লাহ আল্লাহ করছে কেউ যেন জিজ্ঞেস না করে কেন কাঁদছে। কিন্তু না, দিহানের দোয়ায় পানি ঢেলে আইসক্রিমওয়ালা জিজ্ঞেস করে ফেলল, আরে কান্দে কেন মাইয়াটা? লোকটা বলল, আসলে ও আইসক্রিম দিয়ে হিসু করতে গেছিল, এই স্যার ওর আইসক্রিম খেয়ে ফেলছে। আশেপাশের সবলোক দিহানের দিকে কেমন জানি চোখে তাকাচ্ছে। লজ্জায় দিহানের মরে যেতে ইচ্ছে করছে। কি বজ্জাত মেয়ে, আল্লাহ জানে এর মা কেমন বজ্জাত। বিকালের দিকে ড্রয়িং রুমে বসে বসে টিভি দেখছিল শামু। কলিং বেল বেজে উঠতেই টিভি অফ করে গিয়ে দরজা খুলল। এই সময়ে নীলকে দেখে সে থম মেরে গেল। ব্ল্যাক জিন্স, হোয়াইট ব্লেজার পরা, হাতে ব্ল্যাক ওয়াচ, সিল্কি চুলগুলা খাড়া করে রাখা। শামু নীলকে পা থেকে মাথা পর্যন্ত দেখে অবাকের স্বরে বলল, নীল ভাই তুমি সত্যি এসেছ তো? নীল মৃদু হেসে বলল, হ্যাঁ আমি এসেছি। ভেতরে ঢুকতে দিবে না? আরে আসো আসো, এত বড় বিজনেসম্যান আমাদের বাড়িতে এসেছেন, ভিতরে কেমনে আসতে দেই না। মাম্মা দেখে যাও কে এসেছে। নীল রুমে ঢুকে সোফায় বসতে বসতে বলল, আন্টি কই? জানি না, নামাজ পড়ছে হয়তো, আসরের আজান দিল না একটু আগে। তুমি নামাজ পড়ো না? শামু মৃদুস্বরে বলল, পড়ি তো, মাঝে মাঝে মিস হয় আর কি। তুমি বসো, আমি নাস্তা নিয়ে আসছি। আরে না আমি কিছু খাবো না। কিছু একটা খাও। ওকে, তাহলে কফি। শামু চলে গেল কিচেনে। এতদিন পরে নীলকে দেখে তার মনের আকাশে রংধনু উঠেছে। অন্যরকম ফিলিংস হচ্ছে। নীলের হাসি, নীলের কথা বলা, নীলের কণ্ঠস্বর, নীলের সবকিছুই এখনো শামুকে আকৃষ্ট করে। এই তো 2 বছর আগে নীলের মা শামুকে বিয়ের প্রস্তাব দেন, শামুকে নাকি উনার ছেলের বউ বানাতে চান। প্রস্তাব আসার পরে তো খুশিতে শামু আত্মহারা হয়ে গেছিল। সে নীলের বউ হবে ভাবলেই তার শিরায় শিরায় শীতল স্রোত বয়ে যায়। শামুর মাও রাজি হন, কিন্তু বাদ সাধে নীল। সে বলে সে এখন বিয়ে করবে না। শামু বুঝতে পারে নীল তাকে সরাসরি না বলতে পারছে না, তাই এখন বিয়ে করবে না বলে দিয়েছে। তবে এতে তাদের সম্পর্ক খারাপ হয়নি। শামুর সাথে নীলের সম্পর্ক আগের মতোই আছে। নীল তাকে এখনো আগের চোখে দেখে। জাস্ট কাজিন। প্রয়োজন ছাড়া কখনো শামুকে একটা কলও দেয় না। 2টা কফি নিয়ে শামু আসল। নীলের হাতে কফি তুলে দিয়ে সে বসল। নীল কফিতে চুমুক দিতে দিতে বলল, এখন কি করো? বিয়ে টিয়ে করছো না যে? আমার স্বপ্নটা পূরণ হোক, তারপর বিয়ে করে নিব। কি স্বপ্ন তোমার? একট্রেস হওয়া। শামুর কথা শুনে কিঞ্চিত কপাল কুঁচকে যায় নীলের। কিছুটা গম্ভীর গলায় বলে, ভালো, বাট এই প্রফেশনটা আমি সাপোর্ট করি না। কেন? জানি না কেন, ভালো লাগে না আর কি। আমার তো অনেক ভালো লাগে। আচ্ছা আন্টিকে ডাক দাও। নামাজ হয়তো শেষ হয়েছে। শামু তার মাকে ডেকে আনল। নীল তাদের সাথে কিছুক্ষণ কথা বলার পরে তার ফোনে কল এলো, তার মা অনেক অসুস্থ, তাড়াতাড়ি যেন দেশে যায়।
শামুর মাও যেতে চাইলেন। নীল বারণ করল না, তাদের রেডি হতে বলে চলে গেল সে। কি সাংঘাতিক মেয়ে, এভাবে তোকে নাকে ধরে বাদর নাচ নাচালো। শাওনের কথায় দিহান ল্যাপটপে কাজ করতে করতে বলল, আমি তো এটা ভাবছি, এই মেয়ের বাবা মা এই মেয়েকে সামলায় কেমনে। তাও ঠিক বলেছিস, আমারও তাই মনে হয়েছে। তুই খোঁজে দেখ গিয়ে, এই মেয়েটার বাপ নাম্বার 1 খাটাস হবে। যাই বলিস, মেয়েটা কিন্তু অনেক কিউট। এত বজ্জাতি করার পরেও ইচ্ছে করছিল একবার কোলে নিয়ে আদর করি। ভাগ্যিস আইসক্রিম পেয়ে কান্না থামিয়ে দিছিল, নয়তো তোর অবস্থা শেষ ছিল দোস্ত। দিহান আর শাওন বসে কথা বলছিল, তখন নীল এসে হন্তদন্ত হয়ে রুমে ঢুকল। এসে আলমারি খুলে জামা বের করে লাগেজে ঢুকাতে ঢুকাতে বলল, দোস্ত তোরা সব কাজ শেষ করে চলে যাস। আমাকে এক্ষুনি দেশে যেতে হবে, আম্মুর অবস্থা খুব খারাপ। কি বলিস, আন্টির আবার হঠাৎ করে কি হলো? শাওন, জানি না, ভালো থাকিস তোরা, বাই। নীল দিহান আর শাওনকে কথা বলার সুযোগ না দিয়ে লাগেজ নিয়ে এক প্রকার দৌড়ে বেরিয়ে গেল। শাওন আর দিহান চিন্তিত মুখে বসে থাকল। হঠাৎ এভাবে উনি অসুস্থ হয়ে পড়লেন, খারাপ কিছু হয়নি তো? নীল রেস্তোরাঁ থেকে বেরিয়ে নিচে আসতেই দেখে শামুর মা আর সে লাগেজ হাতে দাঁড়িয়ে আছে। নীল গাড়িতে উঠে 1 সেকেন্ডও দেরি করল না, ড্রাইভারকে গাড়ি স্টার্ট দিতে বলল। কাজের ছেলেটা ফোনে কেঁদে কেঁদে বলছে, দুদিন থেকে নাকি উনি অসুস্থ। সে কলকাতা এসেছে হলো 2 দিন। 2 দিন থেকে অসুস্থ মানে উনি অনেক কষ্টে আছেন। মায়ের কষ্টটা দেখতে পারে না নীল। তার মাকে যেন গিয়ে সুস্থ পায় এই দোয়া করছে সে। মেঘের কালো চাদরে ঢেকে গেছে সুনীল আকাশ। আজ মনে হয় আকাশটা খুব কাঁদবে। নিজের বিষণ্ণতার ফোঁটায় ভিজিয়ে দিবে এই নিষ্ঠুর ভূমি। তারপর রাত কেটে গেলে আবার হেসে উঠবে সূর্যের সাথে। কত সুখী সে, কত রং বদলায়। যেমন রং বদলায় কিছু মানুষের মন। আচ্ছা, সত্যিই কি মানুষ রং বদলাতে পারে? নাকি শুধু রং বদলানোর নাটক করে বেড়ায়? চোখের পানিটা মুছে ড্রাইভ করতে মন দিল অরিন। সেদিন জেল থেকে পালিয়ে এসে একটা বৃদ্ধা মহিলার বাড়িতে আশ্রয় নেয়। তারপর তার মামাতো বোন মোহিনীকে ফোন দেয়। মোহিনী তার স্বামীকে পাঠিয়ে তাকে কলকাতা আনায়। মোহিনীর শাশুড়ি, ননদ খুব বজ্জাত। তাই ওইদিনই এখান থেকে এসে তার মামা তাকে নিয়ে যান। তার মামারাও কলকাতায় থাকেন। এখানে আসার পরে তার মামাদের জোড়াজুড়িতে আবার লেখাপড়া শুরু করে। তার বড় মামা, মোহিনীর বাবা, তার লেখাপড়ার দায়িত্ব নেন। লেখাপড়ার পাশাপাশি সে একটা কোম্পানিতে জব করে। তার মামাদের সহযোগিতায় ব্যাংক থেকে লোন নিয়ে রেস্টুরেন্ট দেয়। রেস্টুরেন্টের আয়ের টাকা আর তার জমা টাকা দিয়েই আস্তে আস্তে লোন পরিশোধ করে ফেলে। তার বছরখানেক পরে সে ডাক্তার হয়ে যায়। তার জীবন বদলে যায়, সব জায়গায় তার নাম দাম সব হয়। তবুও সে সুখী নয়, দিহানের স্মৃতিগুলো তাকে খুঁড়ে খুঁড়ে খায়। বাহির থেকে সে শুধুই একজন শক্ত মানুষ, কিন্তু ভেতর তার ঘুণে ধরা বাঁশের মতো ক্ষয়ে গেছে। তবুও সব সময় তার মুখে প্লাস্টিকের হাসি ঝুলে থাকে। ভালো থাকা নাটকে সে একজন নিখুঁত অভিনেত্রী। কিন্তু মাথার নিচের বালিশের কাছে সে খুবই খারাপ মেঘলা আকাশ, যে প্রতিরাতে তাকে ভিজিয়ে দেয়। সে কি করে তার কাছে প্রিয় হবে? এত কিছুর পরেও অরিন ভাবে, পালিয়ে এসে সে ভালোই করেছে। সেদিন যদি সে পালিয়ে আসতো না, আজ হয়তো এতদূর আসতে পারত না। সারা জীবন মানুষের কাছে মাথা নিচু করে থাকতে হতো। শুনতে হতো সে রাস্তার মেয়ে, বস্তির মেয়ে। দেখতে হতো নিজের সন্তানের প্রতি মানুষের অবহেলা। আজ অন্য কারো পরিচয় তার পরিচয় দিতে হয় না।
সে নিজের পরিচয় নিজেই পরিচিত। উপরওয়ালা যা করেন হয়তো মঙ্গলের জন্যই করেন। তাই হয়তো তার জীবনে একটা বেঈমান বন্ধু আর পাষাণ স্বামী পাঠিয়েছিলেন। 2 তলার একটা বাসার সামনে গাড়ি থামালো অরিন। এটা তার বড় মামার বাসা। ছোট মামা আলাদা বাসায় থাকেন। সে তার বড় মামার কাছে থাকে, তিনি তাকে যেতে দেন না। এই মানুষটা তার জন্য এত কিছু করেছেন যা ভুলে যাওয়ার মতো নয়। তাই সেও এভাবে ফেলে যেতে পারে না। বুক ছিঁড়ে আসা দীর্ঘশ্বাস ছেড়ে চোখের পানিটা মুছে গাড়ি থেকে নামল অরিন। কলিং বেল বাজাতেই তার মামা এসে দরজা খুলে দিল। তার মামি নেই, মারা গেছেন। মামা তো 2 ভাই দুজনই দেশের বাইরে থাকেন নিজের পরিবার নিয়ে। মামার সাথে সৌজন্যমূলক কথা বলে নিজের রুমে গেল অরিন। খাটের উপর চোখ পড়তেই চোখটা শীতল হয়ে গেল অরিনের। তার ফুটফুটে মেয়েটি পুরো খাট জুড়ে বই ছড়িয়ে রাখছে। খাটের মাঝখানে বসে উবু হয়ে বসে লিখছে সে। অরিন এসে হাতের ব্যাগটা রেখে মেয়েকে কোলে তুলে বলল, অজনী মামনিটা কি করে? অজনী তার টানা টানা ডাগর চোখে মায়ের দিকে কিছুক্ষণ ফ্যালফ্যাল করে তাকিয়ে থেকে পরে আবার চোখ নামিয়ে গাল ফুলিয়ে বসে থাকল। অরিন গাল টিপে বলল, আজ বুঝি কারো সাথে ঝগড়া হয়েছে? মাম্মাম নানু আজ আমায় বকেছে। কেন কেন আমার মেয়েকে বকবে কেন? জানো মাম্মাম, আজ না একটা লোক আমার আইসক্রিম খেয়ে ফেলছে, তাই আমি কান্না করছিলাম। এজন্য নানু ভাই খুব বকেছে। হা হা হা, তোমার আইসক্রিম খেয়ে ফেলছে? ওকে সবাইকে বকে দিব। তুমি বসো মাম্মাম, ফ্রেশ হয়ে আসছি। অরিন অজনীকে রেখে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে এসে ফোন হাতে নিয়ে বারান্দায় গেল। তানভীকে ফোন দিতে হবে। গত 1 বছর থেকে তার সৎমাকে সে টাকা পাঠায়। তন্দ্রাকে বিয়ে দিয়েছেন 3 বছর হল, ছেলে নাকি অনেক ভালো জব করে। কিন্তু তন্দ্রা তার মায়ের খোঁজ রাখে না। তাদের সাথে যোগাযোগও নাকি করে না। উনি অসুস্থ হয়ে পড়ে থাকেন, চিকিৎসার টাকা পান না। অরিন খবর নিয়ে এসব জানতে পেরে পরিবারের দায়িত্ব সে নেয়। এখন প্রতি মাসে উনাদের টাকা পাঠাতে হয়। উনিও এখন অরিনের সাথে এমনভাবে কথা বলেন যেন অরিন উনার পেটের সন্তান। অরিন বুঝতে পারে এই সব কিছু হচ্ছে অরিনের টাকা। নয়তো সারা জীবন কই ছিল এ ভালোবাসা? ঘরের কাজ করাবেন বলে তার মামাদের বাড়িতেও আসতে দিতেন মা তাকে। তানভীকে ফোন দিয়ে জেনে নিল টাকা পেয়েছে কিনা। তারপর রুমে এসে দেখল তার মেয়ে তার ব্যাগের জিনিসপত্র বের করে করে খাটের উপর রাখছে। অরিন সবকিছু আবার ব্যাগে ঢুকিয়ে বলল, তোমার জন্য একটা গুড নিউজ আছে। আমরা কাল ঘুরতে যাব। না, আমি যাব না। কেন? তুমি না ঘুরতে যাবা বললা? অজনী কিছু বলল না, চুপ করে থাকল। ওর বয়স 3 বছর থেকে সে চুপচাপ থাকে, যেন ভেতরে ভেতরে কোনো প্রশ্নের জবাব খুঁজে বেড়ায়। কিছুক্ষণ চুপ থাকার পরে বলল, মাম্মাম আমার পাপা নাই কেন? নাই তো নাই। এত কথা বলিস কেন, চুপচাপ বসে থাক। অরিন ধমক দিয়ে অজনীকে কোল থেকে নামিয়ে টাস করে খাটে রেখে বারান্দায় চলে যায়। চোখ থেকে 2 ফোঁটা জল গড়িয়ে গাল বেয়ে পড়ল। কথা বলতে শিখেছে থেকে অজনী এই একটা কথা বেশি বলে। তার পাপা নাই কেন? অরিন পারে না ফিরে যেতে। অনেকবার চেয়েছে সব ভুলে আবার দিহানের কাছে ফিরে যেতে। কিন্তু দিহানের এমন নিষ্ঠুরতা, লুপার এমন ধোঁকা দেওয়া, লারার এমন বেইমানি সে কিছুতেই ভুলতে পারছে না। দিহানের পায়ে ধরে মিনতি করেছে, একটা বার বিশ্বাস করতে বারবার বলেছে। কিন্তু দিহান শুনেনি। তাকে যখন টেনে হিচড়ে নিয়ে ঘর থেকে বের করছিল লারা, লুপা একটুও নড়েনি। নিজের মানুষদের নিয়ে ব্যস্ত ছিল সবাই। কারো চোখ ছিল না তার দিকে।
চিৎকার করে কেঁদেছিল সে, কিন্তু কারো হৃদয় স্পর্শ করনি তার আর্তনাদ। এত অবহেলা, এত বড় ধোঁকা খাওয়ার পরেও আবার ফিরে যেতে তার মন আগায় না। কিন্তু এত কিছুর পরেও তার পাষাণ স্বামীকে সে ভালোবাসে, খুব ভালোবাসে। দিহানের একটু ছোঁয়া পেতে মনটা ব্যাকুল হয়ে থাকে। একটাবার দিহানকে দেখার জন্য মনটা আকুপাকু করে। এই পাষাণ মানুষটা যে তার রক্তে মিশে আছে, কি করে ভুলে যাবে সে তাকে? চোখের পানি মুছে রুমে এসে দেখল অজনী ঠোঁট উল্টে কাঁদছে। অরিন অজনীকে কোলে নিয়ে চোখের পানিটা মুছে গালে চুমু দিয়ে বুকে জড়িয়ে সেও কাঁদতে লাগল। নীল তার মায়ের হাত ধরে বসে নীরবে কেঁদে যাচ্ছে। শামুর মা নীলের মায়ের একপাশে বসে আছেন, শামু উনার সামনে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ হলো তারা এসেছে। ফ্লাইটে করে আসায় খুব তাড়াতাড়ি এসে গেছে তারা। এসেছে থেকে নীল চোখের পানি ঝরাচ্ছে। তার মা ছাড়া কেউ নেই এই পৃথিবীতে। যদি উনার কিছু হয়ে যায় সে মরেই যাবে। নীলের এমন মেয়েলি কাণ্ড দেখে তার মা বিরক্ত হলেন। শীর্ণ গলায় বললেন, নীল তুই মেয়েদের মতো কান্না করা শিখলি কবে থেকে? এবার থামবি? থামবি কথাটা একটু ধমক দিয়ে বললেন তিনি। নীল চোখের পানিটা মুছে তার মায়ের মাথায় হাত বুলিয়ে বলে, একদিনের জন্য কোথায় গেলেই তুমি অসুস্থ হয়ে পড়ো, নিজের খেয়াল রাখতে পারো না? নীলের গাল ছুঁয়ে তার মা মোলায়েম গলায় বললেন, আমার এত বড় ছেলে থাকতে ঘরে একটা বউ নাই। বউ থাকলে তো আমার খেয়াল রাখতে পারত। তুমি মেয়ে দেখো, আমি বিয়ে করব। ছেলের কথায় মৃদু হাসলেন তিনি। মেয়ে তো উনি ঠিক করেই রাখছেন। ছেলে বিয়েতে রাজি হলেই বিয়ে দিয়ে দিবেন বলে বসে আছেন। নীল তার মাকে উঠে বসাল। নীলের মা বললেন তিনি আজই বাসায় চলে যাবেন। নীল তার মাকে বুঝাতে না পেরে ডক্টরের সাথে কথা বলতে যায়। নার্সকে জিজ্ঞেস করে ডক্টর নীলার কেবিন কোনটা জেনে নেয়। কেবিনে ঢুকেই নীল থমকে গেল। টেবিলে বসে আছে তার খুব চেনা একটি মানুষ। যে মানুষটাকে সে একসময় পাগলের মতো ভালোবাসা সত্ত্বেও দূরে ঠেলে দিয়েছিল। কুকরানো চুলগুলা খুলে রাখা, চোখে আগের মতোই চশমা, গায়ে সাদা অ্যাপ্রন পরা। খুব মনোযোগ দিয়ে কাগজপত্র দেখছে লুপা। নীল ইতস্তত হয়ে গেল। লুপার সামনে যাওয়ার ইচ্ছে হল না। শামুকে বলল, মনে হয় ভুল কেবিনে চলে এসেছি, চলো। শামু নড়ল না, সে খুব মনোযোগ দিয়ে লুপাকে দেখছে। তার স্মরণ শক্তি খুব ভালো, একবার কাউকে দেখলে সে তাকে মনে রেখে ফেলে। তাই লুপাকেও চিনতে তার খুব একটা দেরি হল না। উত্তেজিত গলায় বলল, এটা লুপা না? একটা রিপোর্ট দেখছিল লুপা। কারো মুখে এমন কথা শুনে চোখ তুলে চাইল সে। নীল আর একটা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে 440 ভোল্টের ঝাটকা খেল। কত বছর পরে নীলকে দেখছে সে। মনে হচ্ছে কত যোগ পড়ে দেখছে। নিজের চোখকে বিশ্বাস হচ্ছে না, সত্যি নীল এসেছে তো। অপলক দৃষ্টিতে লুপা তাকিয়ে থাকল। তার চোখে তৃষ্ণা, কষ্ট, অবাক সবকিছু মিশে আছে। এতদিন পরে এভাবে হুট করে নীল তার চোখের সামনে আসবে ভাবতেই পারেনি লুপা। 30-29 বছর বয়সে এসেও নীল সেই আগের মতোই আছে। 24-25 বছরের নীলের মতোই আকর্ষণীয়। সব আগের মতোই আছে, শুধু তার পাশে একটা মানুষ হয়ে গেছে। আচ্ছা, এটা তার বউ নয় তো? ভাবতেই লুপার কলিজাটা মুছড় দিয়ে উঠল। শামু নীলকে টানতে টানতে ভেতরে নিয়ে আসল। লুপার তৃষ্ণার্ত চোখ এখনো নীলকে দেখে যাচ্ছে। এই পাষাণ নীল একদিন তার কান্না দেখে বলেছিল, যে মানুষের ইমোশন নিয়ে খেলে সে কান্না করতে পারে না, এসব ন্যাকামি আমার সামনে করবে না। এই পাষাণ মানুষটা তার থেকে দূরে থাকবে বলে নিজের বাসাটাও বদলে দিয়েছিল। বেহায়ার মতো বারবার ভালোবাসা চাইতো বলে তাকে নির্লজ্জ বেহায়া বলে ডেকেছিল।
লুপার চোখ ছলছল হয়ে এলো, তবে তা নীলের চোখে পড়ল না। নীল মুখ ঘুরিয়ে আছে। শামু বলল, চিনতে পেরেছ আমায়? আমি শামু। লুপা না সূচক মাথা নাড়ায়। শামু বলে, ওই যে রেস্টুরেন্টে একদিন দেখা হয়েছিল, মনে নেই? লুপার মনে পড়ল সেদিনের কথা। জোরপূর্বক হাসি হেসে বলল, অহ, মনে পড়েছে। বসুন না আপনারা। শামু বসল, নীলেকেও বসাল। এই ফাঁকে লুপা তার ভিজে আসা চোখ মুছে নিল। নীল ইতস্তত হয়ে বলল, আসলে আমরা ডক্টর নীলার কাছে এসেছিলাম। হুম, বলুন। উনি কই? আমাদের উনাকে দরকার। লুপা কি বলবে বুঝতে পারল না। এখানে তাকে ডক্টর লুপা থেকে নীলা নামেই সবাই জানে। নীলা নামটা তার নিজেরই রাখা। কেউ নাম জিজ্ঞেস করলে সে লুপা না বলে নীলা বলে দেয়। এভাবেই আস্তে আস্তে সে নীলা নামে পরিচিত। নীলের একটা কল এলো। ফোন বের করে কল কেটে দিয়ে ফোনটা টেবিলে রেখে বলল, ডক্টর নীলা কি আজ আসেননি? লুপা বলল, উনার বদলে আমি আছি। যা বলার আমাকেই বলুন। নীল একটু নড়েচড়ে বসল। তাকে দেখেই বোঝা যাচ্ছে এখানে তার অস্বস্তি হচ্ছে। নীল জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, আমি আমার মাকে বাসায় নিয়ে যেতে চাইছি। আপনি আসুন, একটু দেখুন উনাকে নেওয়া যাবে কিনা। লুপা মনে মনে হাসল। প্রথমে তুমি, তারপর তুই, আবার তুমি, এখন আবার আপনি। নীল উঠে যেতে লাগল, যেন তার এখানে দম বন্ধ হয়ে আসছে। একটাবারের জন্যেও লুপার দিকে চোখ তুলে তাকাল না। লুপা একটি দীর্ঘশ্বাস ছেড়ে নীল শামুর পিছু পিছু যেতে লাগল। নীল আর শামু খুব কাছাকাছি হাঁটছে, লুপা তাদের পিছু পিছু। নীল শামুকে এত কাছাকাছি দেখে লুপার ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। একটা ভুল, শুধুমাত্র একটা ভুলের কারণে আজ এতদিন দিন ধরে পুড়ে আসছে সে। নীলকে ভুলতে পারেনি আজও। ভালোবাসার সম্পর্ক ছিল না তার আর নীলের মধ্যে। চোখাচোখি, খোঁচাখুচি আর কয়েকদিনের বন্ধুত্ব, এইটুকু সম্পর্কই তো ছিল, এর বেশি কিছু না। তবুও সে পারে না নীলকে ভুলে যেতে। তার বাবা মা যখন তাকে বিয়ের কথা বলে, তখন নীলের মায়ার অদৃশ্য সুতোর টানে সে এগুতে পারে না। আর বারবার পরিবারের বিয়ের জন্য না বলাতে তাকে অনেক বকাও শুনতে হয়। বুক ছিঁড়ে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো লুপার। কেবিনে ঢুকে লুপা দেখল কাল থেকে যাকে সে নিজেই সেবা করে যাচ্ছে, উনার কাছে নিয়ে এসেছে নীল। তার মানে উনি নীলের মা? কখনো উনাকে দেখেনি, তাই চিনতে পারেনি সে। নীলের মাকে লুপা বলল, কেমন লাগছে এখন? উনি মৃদু হেসে বললেন, আমার ছেলে এসে গেছে, রোগবালাই সব দৌড়ে পালিয়ে গেছে। ওরা আমার ছেলেকে ভয় পায়। মায়ের কথা শুনে নীল কিঞ্চিত হাসল। উনাকে চেক করে লুপা বলল, আজ যেতে পারেন আপনারা, কিন্তু উনাকে বেশি মানসিক চাপ নিতে দিবেন না। নীলের মা হেসে বললেন, আর কোনো কিছু নিয়ে টেনশন করব না, আমার ছেলের বউ আমায় টেনশন করতে দিবেই না। লুপা জোরপূর্বক হেসে বলল, এখন না গেলে হয় না? সকালে যান। নীল বলল, না, এখনই যেতে হবে। নীল নিচের দিকে তাকিয়ে বলল কথাটা। লুপা নীলের দিকে তাকিয়ে বলল, রাত 12টা বাজতে চলছে, কাল যান। নীল আগের মতোই থেকেই বলল, সেটা আপনাকে ভাবতে হবে না, আমরা যেতে পারব। লুপা শুকনো ঢোক গিলে কান্না আটকাতে চেষ্টা করল। তারপর নীলের মাকে বলল, সময় মতো ওষুধ খাবেন, নিজের খেয়াল রাখবেন। আসছি আমি। লুপা দ্রুত পায়ে বেরিয়ে আসল। এখানে তার শ্বাস বন্ধ হয়ে আসছিল। নীল তাহলে সত্যি সত্যি বিয়ে করে ফেলছে? হঠাৎ করে বিদ্যুৎ চমকানোর মতো নীলের সাথে আজ দেখা হয়ে গেল। আবার কিছুক্ষণের মধ্যেই বিষণ্ণতায় ছেয়ে গেল তার আশপাশ। কিন্তু কেন? কেন খারাপ লাগছে তার? এমনটা তো হওয়ারই কথা।
নীল তো তার এমন কেউ ছিল না যে নীল তাকে বিয়ে করবে। নীল তার মাকে নিয়ে বেরিয়ে গেল হসপিটাল থেকে। নীলের মা ড্রাইভারকে ফোন দিয়ে গাড়ি নিয়ে আসতে বলেন। ড্রাইভার গাড়ি নিয়ে চলে এসেছে। শামু তার মায়ে নীলের মা পিছনে বসেছেন। নীল সামনে বসল। নীলের মা নীলকে বললেন, নীল তোর বড় ফুপিকে একটা কল দিয়ে বল কাল সকাল যেন আমাদের বাসায় চলে আসে। তোর পাত্রী দেখাব। উনার কথা শুনে নীলের কপাল কুঁচকে গেল। তার মা কোনো রকম আবার শামুকে তার জন্য পাত্রী করছেন না তো? বিরক্ত হল নীল। শামুকে বিয়ে করাটা তার পক্ষে সম্ভব না। শামুর কোনো কিছু তার পছন্দের ভিতরে পড়ে না। শামুর মুখে লজ্জার হাসি। ফর্সা চেহারায় লজ্জার আভা ফুটে লাল হয়ে গেছে। নীলের মা আবার বললেন, কিরে বললাম না ফোন দে। আমাবস্যার অন্ধকার নেমে আছে নীলের মুখে। পকেটে হাত দিয়ে দেখল ফোন পকেটে নাই। চট করে মনে পড়ে গেল লুপার টেবিলের উপর ফোন রাখছিল। নীল ড্রাইভারকে বলল, ড্রাইভার গাড়ি ঘুরাও, আমি ফোন ফেলে আসছি। ড্রাইভার গাড়ি ঘুরিয়ে আবার হসপিটালের সামনে থামাল। নীল গাড়ি থেকে নেমে লুপার কেবিনে গেল। লুপা কেবিনে নাই, টেবিলে থাকিয়ে দেখল যেভাবে ফোন রেখে গেছিল ওভাবেই আছে। ফোন নিয়ে চলে আসতে গিয়েও থেমে গেল নীল। কারো কান্নার শব্দ আসছে। নীল কান পেতে লক্ষ্য করল শব্দটা কই থেকে আসছে। শব্দ অনুসরণ করে কেবিনের বারান্দায় গিয়ে থমকে গেল নীল। লুপা হাঁটুতে মুখ গুজে কান্না করছে। শব্দ চেপে রাখতে চাইছে কিন্তু পারছে না, ভেতর ফেটে যেন শব্দ বেরিয়ে আসছে। লুপার সামনে ছোট একটা টেবিলে নীলের ছবি রাখা। ছবিটা দেখে নীলের বুকটা ছাত করে উঠল। তার মানে লুপা তাকে আজও ভালোবাসে? শুকনো একটা ঢোক গিলে নিঃশব্দে চলে এলো নীল। লুপার জন্য তাদের সুন্দর পরিবারটা নষ্ট হয়েছে দেখে লুপার প্রতি তার একটা রাগ জমে গেছিল। ওই মুহূর্তে লুপাকে খুব খারাপ মনে হয়েছিল তার কাছে। একদিকে দিহানের কষ্ট, অন্যদিকে তাদের পরিবারের আলাদা হওয়া দেখে সবকিছুর জন্য লুপাকে দোষী মনে হচ্ছিল তার কাছে। তাই সে দূরে চলে এসেছিল লুপার থেকে। তবুও লুপার জন্য মাঝে মাঝে মনটা ছটফট করে। নীলের বুকটা চিনচিন ব্যথা করছে। লুপা কি এভাবে প্রতিদিন কাঁদে? নাকি আজ কাঁদছে? গাড়িতে ওঠার সময় একবার পিছন ফিরে থাকাল নীল। কেন জানি মনে হচ্ছে খুব কাছের একটা জিনিস ফেলে যাচ্ছে সে। ভোরের চমৎকার আলো চারদিকে ছড়িয়ে পড়তেই জগিংয়ে নামল দিহান ও শাওন। বাতাসের স্নিগ্ধ ছোঁয়া গাছের পাতা ছুঁয়ে এসে গায়ে লাগছে। এ যেন হৃদয় ছোঁয়া ভালো লাগার অনুভূতি। অনেকক্ষণ জগিংয়ের পরে শাওন থমকে গেল। দিহানকে বলল, দিহান দেখ, ওই মেয়েটা ওই আইসক্রিম না? শাওনের কথায় দিহান তাকিয়ে দেখে এটা সেই পিচ্চি মেয়ে। সাদা একটা ফ্রক পরা, শিশির ভেজা সবুজ ঘাসের উপর হাঁটছে, হাতে দুইটা বেলুন ধরে আছে। যেন বেলুনগুলা তাকে উড়িয়ে নিয়ে যাবে। সাদা রঙের পরীটাকে কোলে নেওয়ার খুব লোভ হল দিহানের। শাওনকে বলল, চল একটু কথা বলে আসি। শাওন আর দিহান গিয়ে অজনীর সামনে দাঁড়াল। অজনী তাদের দেখে দাঁড়িয়ে গেল। কিছু না বলে স্বাভাবিকভাবেই দাঁড়িয়ে থাকল। দিহান অজনীর সামনে বসল, মনে মনে ভয় লাগছে কাল যা বেজ্জতি হয়েছে আজ যেন না হয়। দিহান অজনীকে কোমল গলায় বলল, নাম কি তোমার? শাওন দিহানের সামনে বসল। অজনীর হাতের বেলুনের সুতোয় টান দিয়ে নামিয়ে হাতে বেলুন ধরে মিষ্টি করে বলল, এত সকাল সকাল বেলুন পেলা কই? বাসা থেকে নিয়ে এসেছ? অজনী তার ডাগর চোখে তাকিয়ে থাকল। কিছুই বলছে না। দিহান বলল, তুমি একা এসেছ এখানে? দিহান শাওন একের পর এক প্রশ্ন করে যাচ্ছে, অজনী কোনো উত্তর দিচ্ছে না।
শাওন কথা বলতে বলতে হঠাৎ টাস করে বেলুন ফাটিয়ে দিল। জিভে কামড় দিয়ে এক বন্ধু আরেক বন্ধুর দিকে তাকাল। অজনী সেদিনের মতো প্রথমে বড় বড় চোখ করে তাকিয়ে তারপর ভ্যা করে কেঁদে দিল। দিহানের কলিজা ভয়ে লাফিয়ে উঠল। অজনী চিৎকার করে কেঁদে যাচ্ছে। এই মেয়েটা মনে হয় কান্না ছাড়া কিছুই পারে না। পার্কের সবাই একে একে দৌড়ে এদিকে আসতেছে। শাওন চারিদিকে তাকিয়ে শুকনো ঢোক গিলে বলল, দিহান পালা আয়া। শাওন আর দিহান উঠে দিল দৌড়। পিছন ফিরে তাকানোর সময় নেই। দৌড়াতে দৌড়াতে শাওন বলল, আল্লাহ এবারের মতো ইজ্জত বাঁচাও। একটা ফকিরকে 2 টাকার 10টা নোট দান করব। আমিন। অজনীর কান্নার বেগ বেড়েই চলছে। এভাবে একটা বাচ্চার কান্না দেখলে কে না ছুটে আসে। অরিন মানুষ টেলে এসে অজনীকে কোলে নিল। এত মানুষ জড়ো করেছে তার মেয়ে। পুরো পার্কের মানুষ চলে এসেছে। অরিন অজনীকে কোলে নিতেই অজনী কান্না থামিয়ে দিল, কিন্তু তার ফোপানো বন্ধ হল না। অজনীকে নিয়ে একটা বেঞ্চে বসল অরিন। তারপর চোখের পানি মুছে দিতে দিতে কোমল গলায় বলল, কাঁদো কেন তুমি? কি হইছে? অজনী আবার কেঁদে দিল। অরিন স্নেহ মাখা গলায় বলল, কি হইছে মাম্মামকে বলো। না বললে বুঝব কেমনে? আমার বেলুন ফাটিয়ে দিছে। কে তোমার বেলুন ফাটিয়ে দিছে? আর সেজন্য তুমি কান্না করছো কেন? তুমি মাম্মামকে ডাক দিবা। তুমি তো বলেছ মানুষের সামনে কথা না বলতে। নয়তো সবাই পচা বলবে। অরিন অবাক হল। আজ থেকে 2 মাস আগে অজনীকে নিয়ে হসপিটাল গেছিল। রোগী দেখার সময় অজনী বকবক করছিল। তাই অরিন বলছিল, বাইরের মানুষদের সামনে কথা বল না, লোকে পচা বলবে। ব্যাস, এই কথাটা এখনো তার মনে আছে। অরিন অজনীর কপালে একটা চুমু এঁকে দিয়ে বলল, তখন তুমি যেখানে ছিলে ওখানে অনেক পেশেন্ট ছিল। তুমি কথা বললে তারা বিরক্ত হতো, তাই চুপ থাকতে বলছিলাম। সবার সামনে তো চুপ থাকতে বলিনি। অজনী ফ্যাল ফ্যাল চোখে তাকিয়ে থাকল। অজনীকে কোলে নিয়ে বাসার দিকে পা বাড়ালো অরিন। অজনীর কর্মকাণ্ডগুলা তাকে খুব আনন্দ দেয়। জীবনের সব কষ্ট ভুলে যায় তার এই ছোট পরিটার দিকে তাকিয়ে। এটা যে শুধু তার কলিজা না, এটা তার দিহানের অংশ। তার ভালোবাসার স্বামীর ভালোবাসার ফসল। দৌড়াতে দৌড়াতে রেস্তোরাঁর সামনে এসে থাকল দিহান আর শাওন। হাঁটুতে ভর দিয়ে হাঁপাচ্ছে দুজন। কপালের বিন্দু বিন্দু ঘাম মুছে হো হো হেসে উঠে দিহান। এইটুকু মেয়ের ভয়ে তারা দৌড়ানি খায়, সত্যিই এটা হাস্যকর ব্যাপার। শাওন অবাক হয়ে তাকালো দিহানের দিকে। কতদিন পরে দিহানকে এভাবে হাসতে দেখল। এই হাসির পেছনে কোনো কষ্ট লুকিয়ে নেই, শুধু সুখ ঝরে পড়ছে। শাওনের ঠোঁটে হাসির রেখা ফুটে উঠল। তার কলিজার বন্ধুটা এভাবে খুশিতে হাসছে দেখে তার নিজেরও খুশি লাগছে। ভিতরে গিয়ে ব্রেকফাস্ট করে রেডি হয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল দুজন। আজ একটা মিটিং আছে। 10টার আগে তাদের পৌঁছাতে হবে। শাওন ড্রাইভ করছে আর দিহান সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে আছে। শাওন চোখ ফিরিয়ে নিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। কিছুক্ষণ পরে আবার তাকাল। দিহানের চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে কানের পাশ ছুঁয়ে গেল। শাওনের বুকটা ধুক করে উঠল। প্রতিদিন প্রতিরাত দিহানের কান্না দেখতে হয় তাকে। দিহানের কাছের বন্ধু হয়েও দিহানের জন্য কিছু করতে পারছে না দেখে খারাপ লাগে তার। ব্যথিত গলায় শাওন বলল, দোস্ত প্লিজ কাঁদবি না। দেখবি অরিন ফিরে আসবে। চট করে মাথা তোলে চোখটা মুছে নিল দিহান। ঠোঁট কামড়ে কান্না আটকাতে চেষ্টা করল। শাওন বলল,
দেখ এভাবে কাঁদলে কিন্তু আমি তোকে একা ফেলে চলে যাব। বললাম তো ফিরে আসবে অরিন। দিহান কান্নাজড়িত গলায় বলল। সেটা তো এত বছর ধরে বলে যাচ্ছিস তোরা। কই অরিন? আসে না কেন ফিরে? একটু থেমে চোখের পানিটা মুছে আবার বলল, আজ আমারও একটা বাচ্চা থাকত। ফুটফুটে মায়াবতী রাজকন্যা, যাকে দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায়, যাকে স্পর্শ করলে হৃদয়ের গভীরে গিয়ে সুখের দোলা লাগে, যার মুখ দেখলে পৃথিবীর সব কষ্ট উড়ে যায়, মনটা নেচে উঠে অজানা সুখে। আচ্ছা শাওন, এই মেয়েটা কি আমার বাচ্চা হলে পারত না? জানিস, এত কিছুর পরেও না আমি এই বাচ্চা মেয়েটার উপর রাগ করতে পারি না। ও যা করে সব কেন জানি আমার ভালো লাগে। কোলে নেওয়ার লোভ হয়। দিহানের কথা শেষ হতেই শাওন গাড়ি থামিয়ে দিল। তারপর মৃদু স্বরে বলল, কোলে নিবি? শাওনের কথায় কপাল কুঁচকে তাকালো দিহান। শাওন আঙুল দিয়ে রাস্তার দিকে দেখালো। সেই ছোট অ্যাঞ্জেলটা একজন বৃদ্ধ লোকের হাত ধরে দাঁড়িয়ে আছে। পিছনে ঝুলছে স্কুল ব্যাগ। কালো স্কার্ট আর সাদা শার্ট দিহানের চোখ জুড়িয়ে গেল। এত বেশি কিউট লাগছে, ইচ্ছে করছে কোলে নিয়ে ছোট ছোট গালে চুমু এঁকে ভরিয়ে দিক। সাথে সাথে দিহানের সব কষ্ট যেন উড়ে গেল। মুখে আনন্দের হাসি ফুটে উঠল। কে বলবে মাত্রই কেঁদেছে সে। শাওন মৃদু হাসল। দিহান শাওনকে বলল, চল যাই, একটু কথা বলে আসি। এখন তো ওর সাথে কেউ আছে। ভ্যা ভ্যা করলেও দৌড়ানি খেতে হবে না। কিন্তু দিহান আমাদের মিটিংয়ের সময় চলে যাবে। তাহলে থাক তুই, আমি যাচ্ছি। দিহান গাড়ি থেকে নেমে গেল। শাওন পিছন থেকে বলল, আরে দিহান, মিটিংটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। আরে গোল্লায় যাক সব। দিহান দৌড়ে চলে গেল। না পারতে শাওনও নেমে আসল। দিহান অজনীর সামনে এসে দাঁড়ালো। ওরা মনে হয় গাড়ির জন্য দাঁড়িয়ে আছে। দিহান রাস্তায় উকিঝুঁকি করছে, যেন সেও গাড়ির জন্য দাঁড়িয়ে আছে। অজনী শাওন আর দিহানকে দেখেই বলে উঠল, নানু ভাই, সেদিন তুমি ওয়াশরুমে গেছিলা, তখন এই লোকটা আমার আইসক্রিম খাইছে। শাওনকে দেখিয়ে, আর সকালে এই লোকটা আমার বেলুন ফাটাইছে। অরিনের মামা কপাল কুঁচকে রাগী লুকে তাকালেন। শাওন দিহানের কানের কাছে কিঞ্চিত ঝুঁকে বলল, দিহান, মনে হয় হাতের লাঠি দিয়ে মাঝ রাস্তায় ফেলে পিঠাবে। দিহান জোরপূর্বক হাসি হেসে উনার দিকে তাকিয়ে বলল, আসলে বাচ্চাদের সব কথা বিশ্বাস করতে নাই। উনি আগের ভঙ্গিতেই তাকিয়ে রইলেন। দিহানের কিছুটা ভয় লাগল। তবুও মনে কিছুটা সাহস জুগিয়ে বলল, আসলে বাচ্চাটা অনেক কিউট তো, তাই ওর সাথে খেলা করতে ইচ্ছে করে। এজন্যই বারবার ছুটে আসি। আপনি কিছু মনে? দিহানের কথা কেড়ে নিয়ে শাওন বলল, আচ্ছা আঙ্কেল, এই বাচ্চাটার বাপ কি খাটাস? শাওনের কথায় অরিনের মামার কপালের ভাঁজ বিলীন হয়ে গেল। মুখটা গম্ভীর করে বললেন, ওর বাবা নেই। দিহানের কলিজাটা মুছর দিয়ে উঠল। বাবা নেই শব্দটা যেন ওর বুকে এসে সূচের মতো বিঁধল। কিছুটা স্বাভাবিক হয়ে বলল, আঙ্কেল, আমি কি একবার কোলে নিতে পারি? দিহানের কথা শেষ হতেই উনাদের গাড়ি চলে আসল। অরিনের মামা গাড়িতে উঠে গেলেন। দিহানের কথা যেন উনি শোনেননি। দিহান গাড়ির গ্লাসের দিকে ঝুঁকে কাতর গলায় বলল, আঙ্কেল প্লিজ, আমাকে খারাপ ভাববেন না। আমি সত্যি বলছি, বাচ্চাটার প্রতি আমার দুর্বলতা কাজ করে, তাই কোলে নিতে বলছি। আপনার বাসার অ্যাড্রেসটা দিবেন প্লিজ? আমি আপনাদের বাসায় না হয় একদিন ঘুরে আসব। অরিনের মামার কেন জানি খুব মায়া হল। উনার বাসার অ্যাড্রেস দিয়ে বললেন, আমার বাসায় একদিন দাওয়াত রইল। এখন যেতে হবে, ওর স্কুল শুরু হয়ে যাবে। উনারা চলে গেলেন।
দিহানের মনটা খুশিতে নাগিন ডান্স দিচ্ছে। বাসার অ্যাড্রেস পেয়ে গেছে, মানে সে প্রতিদিন একবার এই অ্যাঞ্জেলকে দেখবে, ছোবে, কোলে নিবে। ইস, ভাবলেই কেমন সুখ সুখ লাগে। ঠোঁট কামড়ে হেসে উঠল দিহান। এই মুহূর্তে তার থেকে সুখী মানুষ দুটি আছে বলে মনে হচ্ছে না। মাঝে মাঝে মন খারাপের কারণটা আমাদের জানা থাকে না। ভেতরটা হঠাৎ করে কেঁদে ওঠে, কোনো কারণ ছাড়াই খুব কান্না পায়। চারপাশের সবকিছু বিরক্তিকর মনে হয়, প্রিয় জিনিসগুলাও অপ্রিয় লাগে। মন খারাপের কারণ খুঁজতে লাগলে মাথা ভনভন করে ওঠে। কাঁদতে মন চায়, মনে হয় কাঁদলে ভেতরে শান্তি আসবে। নীল এখন এইরকম একটা সময় পার করছে। কাল রাত থেকে নীলের মনটা খারাপ হয়ে আছে, ভেতরটা বারবার কেঁদে উঠছে। খুব অশান্তি লাগছে তার। সে জানে না হঠাৎ করে কেন এমন লাগছে। ক্লান্ত শরীর এলিয়ে রেখেছে বিছানায়, তবুও সারারাতে ঘুম এসে উকি দেয়নি চোখে। বিছানা ছেড়ে উঠে ওয়াশরুমে গেল নীল। ফ্রেশ হয়ে নিচে এসে দেখল তার ফুপি বসে আছেন সোফায়। শামুর মা আর তার মাও আছেন। সারারাত না ঘুমানোর কারণে নীলের চোখ লাল হয়ে আছে। নীলকে দেখে নীলের ফুপি বললেন, কি রে, তোর চোখ এত লাল কেন? নীল কোনো কথা বলল না, তার ফুপির সামনে বসল। চেহারা দেখে বোঝা যাচ্ছে তার মন খারাপ। নীলের ফুপি বললেন, মন খারাপ তোর? নীল না সম্মতি মাথা নাড়াল। তারপর ভারী গলায় বলল, কেমন আছো? কখন এলে? এই তো অনেকক্ষণ হল। নীলের ফুপিকে তার মা ইশারা দিল ন। নীলের ফুপি ইশারায় হুম সম্মতি দিল ন। নীল বুঝল কিছু, শুধু দেখেই গেল। নীলের ফুপি গলাটা একটু পরিষ্কার করে বললেন, শামু মেয়েটা কিন্তু অনেক মিষ্টি। আমরা শামুকে তোর জন্য পাত্রী হিসাবে পছন্দ করেছি, তুই কিন্তু না বলতে পারবি না। নীল উনাদের কথায় একটুও অবাক হল না। সে আগে থেকেই আঁচ করেছিল শামুকে তার মা আবারও পাত্রী হিসাবে পছন্দ করেছেন। একটা দীর্ঘশ্বাস চেপে নিল নীল। গম্ভীর গলায় বলল, ফুপি, আমি এখন বিয়ে করব না। মানে করব, কিন্তু এখন না। তার মানে তুই আমাকে মিথ্যে বলেছিস? ধারালো গলায় বললেন নীলের মা। নীল শান্ত গলায় বলল, আমি মিথ্যে বলেনি, কিন্তু আমাকে একটু সময় তো দিবে, তাই না? নীলের মা মুখটা অন্ধকার করে বসে থাকলেন, উনার মুখে বিষণ্ণতার চাপ। নীলের কলিজাটা মুছর দিয়ে ওঠে। মায়ের মলিন মুখ দেখতে পারে না সে। একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ওকে, তোমরা যেটা ভালো মনে করো সেটা করো। তুই এভাবে বললে তো আমরা আগুতে পারি না নীল। তুই ক্লিয়ারলি কিছু বল। নীলের ফুপির কথায় নীল কিঞ্চিত রাগান্বিত স্বরে বলল, আমি আর কি ক্লিয়ারলি বলবো? তোমরা তো সব ঠিক করে ফেলেছ, তাহলে আমাকে জিজ্ঞেস করছো কেন? নীল রাগে ফ্লোরে তাকিয়ে ফুঁসতে লাগল। শামুর মা এখানে না থাকলে আরও কিছু বলতো, কিন্তু উনার সামনে উনার মেয়ের এসব কথা বলা ঠিক হবে না। নীল তার মাকে কিছু বলতে উনার দিকে তাকাল। তার মা আঁচল দিয়ে চোখের পানি মুছতেছেন। দৃশ্যটা নীলের বুকের গভীরে গিয়ে আঘাত করল। নিজেকে কিছুটা স্বাভাবিক করে বলল, ওকে, বিয়ে ঠিক করো, আমি রাজি। কথাটা বলে নীল উঠে চলে গেল উপরে। তার মাকে সে কষ্ট দিতে চায় না। মায়ের অবাধ্য ছেলে সে কখনোই ছিল না, আর আগামীতেও হতে চায় না। কিন্তু তার মন যে অন্য কোথাও আটকে আছে, সেটা কি ফিরিয়ে আনতে পারবে? জিহান বাসায় এসেছে প্রায় আধা ঘন্টা মতোই হবে, কিন্তু এখনো লারার কোনো খোঁজ নেই। বিরক্ত হয়ে রুম থেকে বের হল জিহান। মনে মনে লারাকে বকতে বকতে তাকে খুঁজতে লাগল।
এই মেয়েটা একটা মাথা মোটা। তাকে না দেখলে যে জিহানের কিছু ভালো লাগে না, এটা কি সে জানে না? তার বাবার রুমে উকি দিয়ে দেখল তারা তাহানকে নিয়ে খেলা করছে। তাহান হল লারা আর জিহানের ছেলে। কিছুদিন আগে তার 4 বছর পূর্ণ হল। একসাথে থাকতে থাকতে লারাকে সে ভালোবেসে ফেলেছিল। যখন শুনল লারা সব করেছে লুপার কথায়, তখন লারাকে নিজের করে না নিয়ে থাকতে পারেনি। সারা বাসা খোঁজে না পেয়ে ছাদে গেল জিহান। ছাদের একপাশে রেলিং ধরে দাঁড়িয়ে আছে লারা। জিহান ছাদে পা রাখতেই তীব্র রোদ এসে তার গা ছুঁয়ে দিল। ঘামে ভিজে শীতল শরীরে গরম এসে ভিড় করল। মনে হচ্ছে আগুন তার গা ঘেঁষে গেছে। জিহান লারার কাঁধে হাত দিল। লারা তৎক্ষণাৎ চোখের পানি মুছে পিছন ফিরে তাকাল। রোদে তার দুধে আলতা চামড়া লাল হয়ে গেছে। জিহান তার বৃদ্ধা আঙুল দিয়ে লারার বাম চোখের কোণের রয়ে যাওয়া জল মুছে দিয়ে বলল, এই রোদের মধ্যে এখানে দাঁড়িয়ে আছো কেন? চেহারার কি হাল হয়েছে? আসো ঘরে আসো। জিহান লারার হাত ধরে টান দিল। লারা নড়ল না, মূর্তির মতো দাঁড়িয়ে আছে। জিহান বলল, আচ্ছা তুমি কাঁদলে কি আমার খারাপ লাগে না? রোজ রোজ যে এভাবে কাঁদো, আমার যে কষ্ট হয় বুঝো না? লারা ডুকরে কেঁদে উঠল। জিহানকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আপনি আরেকটু খোঁজ নিয়ে দেখুন না প্লিজ। আর কত খোঁজ নেব লারা? 6 বছর থেকে খোঁজ নিয়ে আসছি। আমার কষ্ট হয়, খুব কষ্ট হয় ওর জন্য। ওকে তো আমি নিজের বোন ভাবতাম। আমি জানি ও আমার উপর অভিমান করে আছে। ও ভাববে হয়তো আমি খুন করে ওকে ফাঁসিয়ে দিয়েছি। আমার না নিজেকে খুব অপরাধী মনে হয়। আমি যদি ওকে পিস্তল না দিতাম দিহান ওকে সন্দেহ করতে পারত না। ও প্রেগন্যান্ট ছিল আমি তো জানতামই না। ওই অবস্থায় ও কেমনে কি করেছে ভাবলেই কলিজা শুকিয়ে যায়। লারা কান্না থামাও প্লিজ। প্রতিদিন কি সব শুরু করো বলো তো? আসো নিচে আসো, আমার খিদে লাগছে। আপনারা খুব পাষাণ, আপনাদের কারো মন কাঁদে না ওর জন্য। লারা কষ্ট হচ্ছে ওর জন্য। কিন্তু কম চেষ্টা কি করেছি বলো? এমন কোনো জায়গা বাকি নেই যেখানে ওকে খোঁজা হয়নি। আমি না হয় পেলাম না, দিহান তো ওকে তন্নতন্ন করে খুঁজেছে। সে কি পেয়েছে তাকে বলো? লারা স্থির হয়ে গেল। কিন্তু তার শরীর এখনো ঝাঁকুনি দিয়ে উঠছে। বাইরের কান্না থামালেও ভিতরের কান্না থামাতে পারছে না। জিহান আর কথা আগালো না, কোলে তোলে নিয়ে আসলো রুমে। লারা এখন জিহানের কথা শুনবে না, তা জিহান জানে। অরিনকে খুঁজতে খুঁজতে জিহান ক্লান্ত হয়ে গেছে। কিন্তু এখনো পায়নি অরিনের খোঁজ। ওই যে বলে না, হারিয়ে যাওয়া মানুষকে খুঁজে পাওয়া যায় কিন্তু যে নিজে থেকে হারায় তাকে খুঁজে পাওয়া যায় না। কথাটা আসলেই সত্যি। অরিন তো নিজে থেকে হারিয়েছে, ওকে কেমনে পাবে তাইলে? চলবে।